ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগতম জানাচ্ছি রাজপথ স্টুডিও এফএম এর ৬৭ নম্বর এপিসোডে। আমি রাজ আছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনারা শুনতে পারবেন দুটি গ্রাম বাংলার ঘটনা। শুনতে পারবেন এই ধরনের ঘটনা যখন আসে তখন আমি খুব উৎসাহিত হয়ে পড়ি। তার কারণ প্রথম এই ধরনের ঘটনা খুব বেশি পরিমাণে আসতো এবং এখনো আসে। কিন্তু এখন আমাদের ঘটনা বহুলতা অনেক বেশি। বিভিন্ন রকমের ঘটনা আপনাদেরকে শোনাতে চেষ্টা করি। কখনো বিদেশের ঘটনা, কখনো দেশের ঘটনা, কখনো সমুদ্রের ঘটনা, কখনো ট্রেনের ঘটনা। আর আজকে রয়েছে প্রথম একটি মাছ ধরার ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি রয়েছে বড় অদ্ভুত একটি ফ্যামিলির সঙ্গে একটি গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। একটি বড় হিস্ট্রি। আশা করছি আপনারা আজকের এপিসোড খুবই আনন্দ পাবেন শুনে। তো শুরু করছি আজকের এপিসোড। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। শুক্রবার এবং রবিবার রাত মানেই ভয় পাওয়ার রাত। ঘটনাটা পাঠিয়েছেন মন্ডল। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়েই শোনাচ্ছে। হায় রাজ ভাই, আশা করি তুমি ভালো আছো। তোমার এবং রাজপথ স্টোরি এফএম এর পরিবারের সকলের সুস্থতা কামনা করি। রাজ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাঠানো প্রথম ঘটনাটি তোমার চ্যানেলে পড়ে শোনানোর জন্য। তোমার গলায় আমার পাঠানো ঘটনাটা শুনে অনেক আনন্দিত হই। তাই আরো ঘটনা কালেক্ট করার জন্য লোভ সামলাতে না পেরে আমি, আমার বোন এবং আমাদের আদরের বিড়াল এই তিনজন মিলে আমার দাদুর কাছে যাই ঘটনা শুনতে। দাদু তখন হুকিয়ে তামাক সাজছিল। দাদু আমাদের দেখে একটু অবাক হয়ে বলে, কিরে, হঠাৎ নাপিতের বাক্স ছেড়ে আমার কাছে এসে বসলি যে? তোর আজ হঠাৎ কি মনে করে? আমার দাদু মোবাইল চালানো একদম পছন্দ করে না, তাই ব্যাং করে মোবাইলকে নাপিতের বাক্স বলে। দাদুর বয়স হয়েছে অনেক, তাই দাদু কানে একটু কম শুনতে পায়। তাই একটু জোরে বললাম, দাদু তোমার কাছ থেকে আজকে ভূতের গল্প শুনতে এসেছি। দাদু বলল, তা কোন ভূতের গল্প শুনবি? আমি বললাম, দাদু আমি খেয়াল করেছি যে আমাদের বাড়ির সীমানা দিয়ে প্রায় প্রতি বছর দুই একটা সরিষা গাছ জন্মাতে দেখা যায়। এই ব্যাপারটা ঠাকুমা বেঁচে থাকতে ঠাকুমাকে একবার জিজ্ঞেস করেছিলাম। উনি বলছিলেন একটা ওঝা নাকি সরিষা মন্ত্র পড়ে সেই সরিষা আমাদের বাড়ির সীমানার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন, যাতে কোনো অশুভ শক্তি আমাদের সীমানার ভিতরে প্রবেশ করতে না পারে। আরে গাছ নাকি এখনো দু একটা জন্মায়। কিন্তু দাদুর সরিষা পোড়া ছিটানো হয়েছিল কেন সেটাই শুনবো আজকে তোমার কাছ থেকে। ওকে গোল করে লম্বা একটা টান দিয়ে বলতে শুরু করলো সে অনেক বছর আগের কথা। মোটামুটি এই 1980 কিংবা 81 সাল হবে। বাংলাদেশ থেকে নির্যাতন সহ্য না করতে পেরে চলে আসে ভারতবর্ষে। সেই সময় আরো অনেক বাঙালির এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসে। এখানে এসে কেউ কেউ সস্তা দামে জমি কেনে, আবার কেউ কেউ দখলি জমিতে কোনো রকমের গড় উঠিয়ে বাস করতে শুরু করে। এখানকার বেশিরভাগ জায়গাতেই তখন চাষের অযোগ্য ছিল। বেশিরভাগ জায়গাতেই তখন বাঁশবাগান, কাশবন আর আগাছায় ভর্তি সাপ আর শিয়ালের উপদ্রব তো ছিলই। বড় বড় শহরে ইলেকট্রিসিটি থাকলেও আমাদের এখানে তখন রাতের সঙ্গী বলতে শুধু কেরাসিনের লণ্ঠনই ছিল। বাংলাদেশ থেকে আসার সময় টাকা পয়সা না আনতে পারায় সংসারের অবস্থা ছিল খুবই বাজে। ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার জুটানো মুশকিল হয়ে উঠতো। তাই আমি এক বাড়িতে রাখাল হিসাবে কাজ করতাম। কিন্তু আমার একটা শখ ছিল, সেটি ছিল মাছ ধরার শখ। মাঝে মধ্যেই দিনের বেলায় কাজ শেষ করে রাতের বেলা যেতাম মাছ ধরতে। এখানে বলে রাখা ভালো, যারা বড়শি দিয়ে বড় ধরনের মাছ ধরেছে কখনো তারা এটা অবশ্যই শুনেছে যে বোয়াল মাছ বা এই জাতীয় বড় মাছ ভোর রাতের দিকেই বেশি ধরা হয়। তাই কাজ করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তাম। রাত 3টা নাগাদ উঠে যেতাম মহানন্দ নদীতে মাছ ধরতে। আমি বাদেও আরো 3জন আমার মাছ ধরার সঙ্গী ছিল। কিন্তু মুশকিল হলো এই যে মাছ ধরতে না পারায় বেশিরভাগ দিনই খালি হাতে ফিরতে হতো। সেটি একদম ভালো লাগতো না মোটেও। একদিন একজনের মুখে আমি মাছ ধরার একটা টুটকা শুনি। যে কোনো মৃত ব্যক্তিকে যখন পুরানো হয় তখন ডুমের বাঁশ বা কাঠের টুকরো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লাশটাকে ভালো করে পুড়তে সাহায্য করে। যেই বাঁশ দিয়ে এই কাজটি করা হয় সেই বাঁশের আগার দিকের পুরা অংশ থেকে ছাইয়ের টুকরো আনতে হবে এবং সেটিকে লাল রঙের শালু কাপড়ের ভিতরে রেখে ছোট্ট পুটলি করে বড়শির গুঁড়ায় বেঁধে দিতে হবে। তাহলে নাকি মাছ ধরবেই ধরবে। যেই শোনো সেই কাজ। সেদিন রাতে আমি একটু আগেই উঠে হাতের লণ্ঠন নিয়ে শ্মশানে যাই, যেখানে সেই ধরনের বাঁশের খোঁজ পাওয়া যায়। পেয়েও যাই। সেখান থেকে সাইজ সংগ্রহ করে বাড়িতে এসে শুনি ওরা নাকি আমাকে ডাকতে এসেছিল, কিন্তু আমি না তাকায় ওরা চলে গিয়েছে সেই জায়গায়। প্রতিদিন মাছ ধরে এই জায়গাতেই নাকি ওরা থাকবে
এবং আমাকে যেতে বলছে। অগত্যা আমাকে একা যেতে হবে। আমি নিয়ম অনুসারে এক নিঃশ্বাসে সেই বড়শিতে ছাই বেঁধে হাতে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়লাম মাটির রাস্তায়। এখানে মাটির রাস্তা বেশিরভাগ জায়গাতেই শুধু কাশবন আর বাঁশঝাড়। প্রায় ৩ মাইল পথে হেঁটে যেতে হবে একা একা। জুড়ে পা চালালাম। রাস্তায় হালকা জ্যোৎস্নার আভা থাকলেও বাঁশবাগানের নিচের অন্ধকার যেন অমাবস্যার রাতকেও হার মানাবে। কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো আমার পায়ের খসখস শব্দ ছাড়াও আরো একটি পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কেউ যেন আমার ঠিক পিছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে আমার সাথেই। আমি থেমে যাই, পিছনের দিকে ঘুরে তাকাই, কই কেউ নেই তো। আবার সোজা তাকিয়ে আমি হাঁটতে শুরু করলাম। কিছুটা হাঁটছি, হঠাৎ মনে হলো কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে এগুলো আমার মনের ভুল। কোন রকমে মনকে সান্ত্বনা দিয়ে আমি জোরে জোরে পা চালালাম। শুনতে পেলাম কাশবনের ভিতর থেকে যেন ভেসে আসছে এক বাচ্চার কান্না। আমি যতই এগিয়ে যাচ্ছি সেই কান্নার আওয়াজ যেন আমার সাথেই যাচ্ছে। কিছু দূর এরকম যাওয়ার পর সেই কান্না বন্ধ হলো। অবশেষে আমি আমার লক্ষ্যে পৌঁছালাম। সেখানে পৌঁছে নদীর পাড়ে দাঁড়িয়ে আমি একটা বিড়ি ধরালাম। সেটি সৎ ব্যবহার করতে করতে হালকা জ্যোৎস্নার আলোতে যতদূর নজর যায় আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার সঙ্গীদের টিকিট পর্যন্ত দেখতে পেলাম না। শেষে সাত পাঁচ না ভেবে মাছ ধরার জন্য উপযুক্ত জায়গা খুঁজে একাই বসে পড়লাম মাছ ধরতে। বড়শি জলে ছুঁড়ে মারতেই সে কি আশ্চর্যের ব্যাপার হলো! প্রায় সাথে সাথেই আমার বড়শিতে শুধুই টান পড়লো। আমিও হেঁচকা টানে মাছটাকে আটকে দিলাম। ধীরে ধীরে মাছটাকে টানতে টানতে পাড়ে উঠিয়ে নিয়ে আসলাম। দেখলাম ৩ থেকে ৪ কিলো ওজনের একটা বোয়াল মাছ। মাছটিকে ব্যাগে রাখতেই ভাবলাম, যাক বাবা, টোটকায় কাজ দিয়েছে তাহলে। এরকম পরপর দুটো মাছ উঠানোর পর যখন বড়শিতে তৃতীয়বার আদার গাচ্ছিলাম, তখন হঠাৎ একটা অস্বস্তি বোধ হলো। এদিকে আকাশ সাদা হয়ে উঠছে, সকাল হবে হবে করছে। ঠান্ডার দিন না হলেও এই ভোরের বেলা গরম হবে কথা নয়, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা বিচ্ছিরি মাংস পচা গন্ধ আসতে থাকে। এমন একটা গুমোট গরম হাওয়ার আমার চারিদিকে এসে ভিড়ল। ব্যাপারটা ঠিক ভালো লাগছিল না মোটেও, কিন্তু এই সবকিছুর আগ্রহী না করে এরকম মাছ ধরার নেশায় আবারও জলে বড়শিতে ছুঁড়ে দিলাম। এবার তৃতীয় মাছ উঠিয়ে বেগে রাখবো, এমন সময় বেগ খুলে দেখি একই কাণ্ড। এর আগে বেগে দুটো মাছ রাখলাম, এখন তার মধ্যে একটাও নেই। কোথায় গেল সব মাছ? বড় মাছ ধরতে এসেছি, এই বেগটাও যথেষ্ট বড় এনেছি। এভাবে মাছ দুটো উধাও হয়ে যাওয়ার কোনো কারণই খুঁজে পেলাম না। তাই পরের মাছটা ধরে রেখে বেগের মুখটাকে শক্ত করে বেঁধে রাখলাম। তারপর আবারও বড়শি জলে ফেলে শুধু ধরে বসে রইলাম। কিন্তু এবার বেশ খানিকক্ষণ হয়ে গেল, মাছের কোনো সারা শব্দ নেই। এমন সময় হঠাৎ করে আমার পাশে একটা খচখচ শব্দ পেলাম। কি মনে হতে বেগের দিকে তাকালাম, কিন্তু একই কাণ্ড, সেখান থেকে বেগটা উধাও হয়ে গেছে। খচখচ শব্দটা যেন এখন আমার পিছন থেকে হচ্ছে, আর সেই সঙ্গে মাংস পচা গন্ধটাও এতটাই বেড়ে গেছে যে আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। শব্দ লক্ষ্য করে পিছনে তাকাতেই যা দেখি, সেটি দেখে আমার গলা শুকিয়ে গাঢ় হয়ে যায়। আমি পালাতেও ভুলে যাই সেখান থেকে। দেখি ৭-৮ বছরের এক উলঙ্গ বাচ্চা মেয়ে আমার থেকে ১০ হাত দূরত্বে দাঁড়িয়ে আছে, আর সেই বড় বোয়াল মাছটি ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রাগ আর অভিমান মিশ্রিত চোখে যেন আমার দিকেই তাকিয়ে আছে। সেই মেয়েটি, সেই চোখ যেন চোখ নয়, দুটো গাঢ় কালো অন্ধকার গর্ত মাত্র। উষ্কখঙ্ক নোংরা, এলোমেলো চুল, গাড় পর্যন্ত নেমে এসেছে সারা শরীর। শরীর থেকে পচা মাংস খুলে খুলে পড়ছে, হয়তো গাল আর টুটের মাংস পচে খুলে পড়েছে অনেক আগেই, তাই সেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। কান পর্যন্ত ডেকে যাওয়ায় বড় বড় দাঁত। এটুকু বাচ্চার এত বড় দাঁত আমি এর আগে কখনো দেখিনি। এত বড় জ্যান্ত মাছটি এক মুহূর্তের মধ্যেই খেয়ে নিল মেয়েটি। আমি সেটি দেখে যেন নড়বড় ক্ষমতাও হারিয়ে ফেললাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড ফেটে বাইরে বেরিয়ে আসবে। এখন মনে হচ্ছিল কেউ যেন হাতুড়ি দিয়ে সামনে আঘাত করতে যাচ্ছে আমার বুকে। আমার চমক ভাঙল সেই মেয়েটির ডাকে। মেয়েটি তার ডান হাত বাড়িয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এক পা করে এগিয়ে আসছে আমার দিকে, আর বলছে, দে আমাকে মাছ দে। আমার খুব খিদে পেয়েছে, অনেকদিন থেকে আমি কোনো কিছু খাইনি। আমার খুব খিদে পেয়েছে, দে আমাকে আরো মাছ দে। আমি দিক বেদিক না দেখে পাগলের মতো প্রাণপণে দৌড়াতে থাকি, কিন্তু আমি যেন দৌড়তেই পারছিলাম না। আজ যেন আমার শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছি। পায়ের পাতা ডুবে যায় বালির ভিতরে। অনেক কষ্ট হচ্ছিল দৌড়াতে।
তবুও আমি উদ্বসাসে দৌড়াতে থাকি। আজকের এই ঘটনা যদি সত্যি না হয়, স্বপ্ন হতো, তাহলে হয়তো আজ আমি জীবনের সবথেকে বেশি খুশি হতাম। আমি দৌড়াতে পিছনে তাকিয়ে দেখি সেই মেয়েটিকে আমি একটু পিছনে রেখে আসতে পারিনি। সে এখনো আমার ৫-৬ হাতের মধ্যেই খুঁড়িয়ে হেঁটে আসছে আমার দিকেই সামনে। ঘুরে যেয়ে আবারও দৌড়াতে যাচ্ছি। ঠিক তখনই আমার একদম সামনে দেখে একটা বিশাল আকৃতির অভয় আমার দিকে যেন এগিয়ে আসছে। সেটি দেখে আমার মুখ থেকে বিচ্ছিরি এক চিৎকার বেরিয়ে আসে আর আমি সেখানেই জ্ঞান হারাই। আমার জ্ঞান ফিরে ঠান্ডা জলের সিটে। আমি উঠে হুড়মুড় করে বসে পড়ি। দেখি ফাঁকা জায়গায় খুব দিয়ে ছাওয়া একটা চাল আর নিচে আমি শুয়ে আছি। সামনে ১০ থেকে ১২ বছরের একটি বাচ্চা ছেলে আর লম্বা মোটা এক ব্যক্তি, মিশমিশ কালো। আর গায়ের রং আমাকে হুড়মুড় করে তুলে বসতে হিন্দি বাংলা মিশিয়ে বলে, "সাব, ভয় পাবেন না সাব, আমি আপকো কিছু ক্ষতি করব না।" সাব বলতে বলতে একটু অ্যালুমিনিয়ামের মতো মগ এগিয়ে দিয়ে বলে, "এতে পানি আছে স্যাব, খেয়ে নিন, ভালো লাগবে আপনার।" আমার তখন তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। আমি জলের মগটি ওনার হাত থেকে নিয়ে অনেকটাই জল খেয়ে তারপর কিছুটা সুস্থ বোধ করি। উনি বলে, "আমি জেলে আছি স্যার, এখানে থাকি, মাছ ধরি, তারপর সকালে বাজারে গিয়ে নিয়ে গিয়ে বিক্রি করি। আজ ভোরের বেলা হঠাৎ দেখি কোনো মানুষ নেই। আপনি এখানে পড়ে আছেন।" আমি এগিয়ে গেলাম দেখার জন্য কি হয়েছে। আমার সামনে এসে চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। "সাব, আপনি কি কিছু দেখেছিলেন নাকি কি হয়েছিল বলেন তো?" আমি ওনাকে সংক্ষেপে সবকিছু বললাম। সব শুনে উনি বললেন, "আমি তো বেশিরভাগ সময় এখানেই থাকি। আমি তো কখনো কোনো কিছু দেখি নাই সাব। ওটা বোধহয় আপনার মনের ভুল হবে। এগুলো নিয়ে আর চিন্তা করবেন না। আপনার বাড়ি কোথায় বলেন? আমি আপনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি।" তারপরও উনি নিজে উনার সাইকেল করে আমাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছে দেখি আমার সাথে যারা মাছ ধরতে যেত, তারাও আমাদের বাড়িতে আছে। আমি মাছ ধরতে না যাওয়ায় ওরা চিন্তিত হয়ে পড়ে গিয়েছিল। তাই মাছ ধরতে যাওয়ার পথে আমাদের বাড়ি হয়ে যাবে এটা ভেবেই এসেছিল। আমি বাড়িতে এসে সবকিছু বলার পর ওরা সেই জেলে লোকটির সাথে ওখানে যায় এবং এসে জানায় যেখানে আমি যাওয়ার কথা ছিল আমি নাকি সেখানে যাইনি। পথ ভুল করে আমি নাকি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে নাকি ওরা সেইরকম কিছুই দেখতে পায়নি। শুধু লণ্ঠনটা কাত হয়ে পড়েছিল। বালির উপর লণ্ঠন, ব্যাগ আর বড়শি ওরা আমাদের বাড়ি এনে দিয়ে যায়। আর এদিকে তোর ঠাকুমার পাশের বাড়ির একজন কাছ থেকে আমার ভয় কাটানোর জন্য জলপড়া এনে খাওয়ায়। সেদিন দুপুরবেলা থেকেই আমার প্রচন্ড জ্বর হয়। কোনো এক অজানা অস্তিত্ব ঘিরে রয়েছে আমাকে। গায়ে জ্বর, সারাদিন একটু চোখ বুজতে পারিনি। রাতের দিকে একটু জ্বর কম হওয়ায় চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছিলাম। কতক্ষণ ঘুমিয়েছি ঠিক মনে নেই। হঠাৎ কেন যেন মনে হলো পায়ে একটা অস্বস্তি যন্ত্রণা অনুভব করি। আর সঙ্গে চোখ মিলে পায়ের দিকে তাকাতেই দেখি সেই মেয়েটা আমার ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। কখন যে আমার সম্পূর্ণ পায়ের পাতা তার মুখের ভিতরে ঢুকিয়ে যেন চিপসে। আমি বয়ে এবং প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠি। আমার চিৎকার তো তোর ঠাকুমা উঠে পড়ে। ততক্ষণে মেয়েটি আমার পাশের কোথায় যেন মিলিয়ে গেছে। ঠাকুমার লণ্ঠনের আলো বাড়িয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কিছুই দেখতে পায় না। আশ্চর্য ব্যাপার যে পায়ে ব্যথা বা ক্ষতিগ্রস্ত কোনো কিছুই নেই। নিমেষেই হাওয়া হয়ে গেছে। এদিকে আমার চিৎকারে পাশের বাড়ির ২-১ জন লোকও চলে এসেছিল। সেদিন সারা রাত তোর ঠাকুমা আর পাশের বাড়ির ২ জন লোক আমার সাথে জেগে বসেছিল। সেদিন সারা রাত মেয়েটি আমাকে ঘুমাতে দেয়নি। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে খুনি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল আর আমার দিকে হিংস্র চোখে তাকিয়েছিল। আর আশ্চর্যের ব্যাপার এই যে এই মেয়েটিকে শুধু আমি দেখতে পাচ্ছিলাম। আঙ্গুল দিকে দেখিয়ে দিল, বাকি অন্যরা কেউই দেখতে পাচ্ছিল না। এভাবেই জেগে অতি কষ্টের রাত পোহায়। সকালে একজনকে পাঠানো হয় ওঝা ডাকতে। ওঝা এসে যা বলে তা হলো এটি নাকি এক ধরনের পিশাচ। ও নাকি একা আসেনি। ওকে নাকি এরকম ইচ্ছাকৃতভাবে ডেকে আনা হয়েছে। তারপর উনি সব ঘটনা শুনতে চায়। সব শুনে উনি বলেন বাড়িতে যজ্ঞ করতে হবে। আর সেই শ্মশান থেকে আনা ছাইটাকে পুড়িয়ে ফেলতে হবে। সেই যজ্ঞের আগুনে সেই ছাই আনা হয়েছে বলেই নাকি সেই পিশাচটি আমার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তারপর উনার কথা মতো যজ্ঞ করা হলো। যজ্ঞের আগুনে সেই বড়শি, সমেল, শালু, কাপড় তার ভিতরে ছাই সবকিছু পুড়িয়ে ফেলা হলো। তখন ওই ওঝা বাড়ি স্তব্ধ করে বন্ধ করে এবং সঙ্গে সরিষা পোড়া সরিয়ে সামনের দিকে চলে যায়, যাতে কোনো পিশাচ বা অশুভ শক্তি আমাদের সীমানায় প্রবেশ করতে না পারে। সেই সরিষার গাছেই মাঝে মাঝে জন্মাতে দেখতে পারত ওরা। এই ছিল আমার দাদুর মুখ থেকে শোনা ঘটনা।
ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরবর্তী ঘটনাটি কেমন হবে বা আপনারা কিরকম ঘটনা আমাদেরকে শোনাতে চান, আমি আপনাদের কিরকম ঘটনা শোনাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইমেইল করতে পারেন রাজপথ স্টোরি এফএম এ। আজকের ঘটনাগুলো ছিল এই পর্যন্তই। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।